নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি, বলছেন বুলু। এদিকে চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৫। জানাবো, নির্বাচন এলে আমরা জনগণের কাছে গুছিয়ে মিথ্যা কথা বলি, গোমার ফাঁস করে দিলেন আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো, ভাঙছে ২ জোটের নিরাপত্তা, নির্জীব ১৪ দলকে চাঙা চান শরিক নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি, বলছেন বুলু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি, কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বুলু বলেন, দেশের ৬৩ রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করেছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেটা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে কোথায় কি কি কর্মসূচি নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে, আর বেশি দূরে নয়, আবারও দুর্ভিক্ষ আনবে। এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে আমরা একত্রিতভাবে কাজ করছি। এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম, আছি। সামনে কিভাবে এগোতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। চৌদ্দগ্রামে বাস উল্টে নিহত ৫। কুমিল্লা চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কক্সবাজার টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন ও চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আফসারের ছেলে বদরুল হাসান রিয়াদ। বাকিদের নাম পরিচয় এখন আমরা জানি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিলাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ১৫ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে নিয়োজিত আছে। নির্বাচন এলে আমরা জনগণের কাছে গুছিয়ে মিথ্যা কথা বলি, গোমার ফাঁস করে দিলেন আওয়ামী লীগ নেতা। নির্বাচনে ভোট জালিয়াতি কিভাবে করতে হয় সেটার তরিকা বাতলালেন এক আওয়ামী লীগ নেতা। তার নাম কামরুল হাসান খোকন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। তার ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোকন বলেন, রহস্যটা হচ্ছে শুধু যে ছাপ্পা ভোট হচ্ছে তা নয়, খেলাটা চলছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে। তালিকায় থাকা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের নামগুলো আমাদের নেতারা সিলেক্ট করে দিতেন। এরপর তাদের মনোনীত প্রার্থীর হয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে ২০০ পাতার একটি করে বই দিয়ে দিতেন। এরপর জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে ওই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢুকানো হতো। এভাবে যদি ব্যালটে ২০০ পাতা ঢুকানো হয় তাহলে ১৮৫টি কেন্দ্রে ৩৬,০০০ ভোট একজন প্রার্থীর পক্ষে এমনিতে হয়ে যায়। অবশেষে প্রার্থী নির্বাচনে যেতে চান। কামরুল হাসান খোকন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সদস্য। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে ঠাকুরগাঁও সদর উপজেলা কামরুল হাসান খোকন সহ ৪ জন প্রার্থী। অন্যরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত চিত্র, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররুল ইসলাম সরকার, সহসভাপতি রওশনুল হক তুষার। নির্বাচনের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কামরুল হাসান খোকন উপজেলা বেগুনবাড়ি সহ কয়েকটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য দেন। বেগুনবাড়িতে তিনি বলেন, মানুষ ভোট হচ্ছে পবিত্র আমানত। আমানতকে যারা খেয়ানত করেছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে। আগামী ২১ তারিখের নির্বাচনে ১৫ বছর আমরা ক্ষমতায় আছি। নির্বাচন এলে আমরা জনগণের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলি, এত গুছিয়ে মিথ্যা কথা বলি যে জনগণ বিভ্রান্ত হয়, পাবলিককে আমরা বোকা বানাই। খোকন বলেন, ২১ তারিখ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও একজন নয়া মৌলবী সেজেছেন। মসজিদে মসজিদে গিয়ে ভোট প্রার্থনা করছেন, নানা রকম ফন্দি ফিকির করছেন। আরেক প্রার্থী মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, মানুষের কাছে কেউ যায় না। ১৫ বছর ধরে আমরা ক্ষমতায়, অথচ ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক একটি শিল্প আমরা গড়ে তুলতে পারিনি। অনেক আগে এ জেলায় একটি বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওই বিমানবন্দরটিও আমরা চালু করতে পারিনি। খোকন বলেন, আমাদের এই জেলায় অনেক রাস্তা এখনো কাঁচা, যেখানে সাইকেল তো দূরের কথা, হেঁটে পর্যন্ত যাওয়া যায় না। তিনি বলেন, আমাদের নেতারা আগে খেত বিড়ি, এখন গোল্ড লিফ খাচ্ছে, বেনসন খাচ্ছে। যার মিল চাতাল ছিল না তার এখন মিল ও চাতাল হয়েছে। এ আবার ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনছে। আবার ঢাকায় যাদের বাড়ি রয়েছে তারা আবার দেশের বাইরে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে। কামরুল হাসান খোকন নিজ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, এত টাকা আমাদের কিভাবে হলো, কিসের আয় আমাদের, কিসের ব্যবসা আমাদের যে এত আয়? আসলে এগুলো সব গরিব মেহনতি মানুষের টাকা, তারা শোষণ করে অর্থ কামাই করছে। এই অবস্থায় পরিবর্তন করতে হবে। খোকন বলেন, স্বাধীনতার ৫২ বছর পর আমরা কি দিতে পেরেছি এদেশের জনগণকে? টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও আমরা কি করতে পেরেছি জনগণের জন্য? এভাবে দেশ চালানো নিয়ে আমাদেরও সংশয় আছে, আমাদেরও বুকে রক্তক্ষরণ হয়। আমরা মানুষের কাছে যাই না, মানুষকে ধোঁকা দিই, মিথ্যা প্রতিশ্রুতি দিই। এ বিষয়ে জেলা
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আওয়ামী লীগের সম্পৃক্ত থেকে নির্বাচনী সভায় এমন বক্তব্য কোনোভাবে আশা করা যায় না। এ ব্যাপারে তাকে সতর্ক করা হবে। তবে কামরুল হাসান খোকন বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা কমে গেছে। আমি আওয়ামী লীগ করি বলে এটা তো অস্বীকার করতে পারি না। ভোটের ক্ষোভ কমিয়ে এনে ভোট কেন্দ্রে নিয়ে যেতে উদ্বুদ্ধ করতেই এমন বক্তব্য দিয়েছি। ভাঙছে দুই জোটের নীরবতা, নির্জীব 14 দলকে চাঙা চান শরিক নেতারা। অনেকটাই নির্জীব হয়ে গেছে 14 দল। সংসদের ভোটের পর কোনো কর্মসূচিতে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটটি। ভোটের 4 মাস পার হলেও ডাকা হয়নি কোনো বৈঠক, নেওয়া হয়নি শরিক দলের নেতাদের মনে দুঃখ নিবারণের প্রয়াস। এমনকি নির্বাচনে শরিক দলগুলোর ভরাডুবি ও উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী করণীয় ঠিক করতে শরিকদের দাবিও আমলে নেওয়া হয়নি। এই পটভূমিতে 14 দলকে চাঙা করতে জোটের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন হতাশ ও ক্ষুব্ধ শরিক দলের নেতারা। দ্রুত সময়ের মধ্যে জোটের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক চাচ্ছেন তারা। নেতারা বলছেন, জোট নেতার সঙ্গে বসার সুযোগ পেলে তারা নিজেদের কথা তুলে ধরতে পারতেন। নিশ্চয় মানবিমান ভুলে সেখান থেকে 14 দলকে আবার গতিশীল করার পদক্ষেপ আসতো। যদিও সর্বশেষ 2 মে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছুটা আশার আলো দেখছেন শরিক নেতারা, যেখানে 14 দলীয় জোটের নিষ্ক্রিয়তা সংক্রান্ত প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি শিগগিরই 14 দলের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেছেন, 14 দল তো অবশ্যই আছে, তাদের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে। জোটের সমন্বয়কারী আমির হোসেন আমু ওপরই দায়িত্ব দেওয়া আছে, তিনি দলের পক্ষ থেকে যোগাযোগ করছেন। তবে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর এখনো পর্যন্ত বৈঠক হয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন শরিক দলের নেতা। কয়েকজন নেতা অবশ্য বলেছেন, 14 দলের সমন্বয় আমির হোসেন আমু সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে গেল শনিবার দেশে ফিরেছেন তিনি। পুরোপুরি সুস্থ হওয়ার পর 14 দলের সমন্বয়ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক করার উদ্যোগ নেবেন বলে আশা তাদের। শরিক দলের কয়েকজন নেতা বলেছেন, 2005 সালে 14 দল প্রতিষ্ঠার পর থেকে বারবারই জোটের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি হোঁচট খেয়েছে। তবে এবারের সংসদ নির্বাচনের পর জোটে যে পরিস্থিতি দেখা দিয়েছে সেটি রীতিমতো হতাশাজনক। এরকম উদ্দেশ্যহীন গন্তব্যে চলা জোটটি বর্তমানে রীতিমতো বিপর্যয়ের মুখে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। জানা গেছে, সংসদ নির্বাচন ও সরকার গঠনের 4 মাসের বেশি সময় পার হলেও শরিকদের নিয়ে আলোচনার উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ। ফলে সংসদ নির্বাচনের বিষয়ে শরিক দলগুলো তাদের বক্তব্য ও ক্ষোভের কথা তুলে ধরার সুযোগও পায়নি। উল্টো নির্বাচন পরবর্তী সময় শরিকদের প্রতি আওয়ামী লীগের অবমূল্যায়ন আরো বেড়ে যাওয়ায় পারস্পরিক অবিশ্বাস ও আস্থার সংকট বেড়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে 14 দলের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছে শরিক দলগুলোর নেতারা। এদিকে নির্বাচন শেষে আওয়ামী লীগ আবারও শান্তি ও উন্নয়ন কর্মসূচি নিয়ে রাজনীতির মাঝে সক্রিয় থাকলেও সেখানে 14 দল শরিকদের অংশগ্রহণ নেই। নির্বাচনের আগে থেকে আন্দোলনের নামে সম্ভাব্য সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মসূচির দিনটিতে এই শান্তি সমাবেশের কর্মসূচি পালন করে আসছে। তবে নির্বাচনের আগে 14 দলের ব্যানারে ও শরিকদের নিয়ে এই কর্মসূচি পালিত হলেও ভোটের পর জোটকে একসঙ্গে মাঠে নামানোর উদ্যোগী নেয়নি আওয়ামী লীগ। এটিকেও এক ধরনের অবমূল্যায়ন ও অবহেলা বলে মনে করছেন শরিক নেতারা। অবশ্য 14 দলীয় জোটের এমন বিপর্যয়কর পরিস্থিতির শুরু গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনের আগে থেকেই। ওই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধে। সে সময় জোটের 3 শরিক দলকে মাত্র 6টি আসনে নৌকা প্রতীকে ছাড় দেওয়া হয়। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল 3টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 2টি ও জাতীয় পার্টি 1টি আসনের ছাড় পায়। এর মধ্যে 3টিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হন শরিক দলের নেতারা। হেরে বসেন শরিক দলের 4 শীর্ষ নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদের সভাপতি হাসানুল হক কিনু ও সহসভাপতি মোশাররফ হোসেন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। অবশ্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের স্থায়ী কমিটির সদস্য AKM রেজাউল করিম অল্প ভোটের ব্যবধানে জিতে মুখ রক্ষা করেন। 2008 সালের পর কোনো সংসদ নির্বাচনে এবারের মতো এত কম আসন পায়নি শরিকরা। আগের 3টি নির্বাচনে জোট শরিকরা আওয়ামী লীগের কাছে 12 থেকে 16টি আসনে ছাড় পেয়ে গড়পড়তায় 6-7টি আসনে জিতেছিলেন। এবার অর্ধেকের কম আসনে ছাড় ও জয় পেলেও বাধ্য হয়ে পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া কিছু করার ছিল না। যদিও নির্বাচনের আগে বারবার আবেদন নিবেদনের পরও সমঝোতার আসন সংখ্যা বাড়ানো হয়নি। ছাড় পাওয়া আসন থেকে দলীয় স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে নিতে সম্মত হননি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ফলে ভোটের রাজনীতিতে দুর্বল অবস্থানে থাকা শরিক প্রার্থীরা হেরেছেন। এরপরও শরিক দলগুলোর প্রত্যাশা ছিল সরকার গঠনের সময় শরিক দলের 2-1 নেতাকে এবার অন্তত মন্ত্রিপরিষদে ঠাঁই দেওয়া হবে। সেই প্রত্যাশার ফানুসও ফুটো হয়ে যায়। তবে নির্বাচন শেষে শরিক দলগুলোর একমাত্র প্রাপ্তি সংরক্ষিত মহিলা আসনের একটি এমপি পদ। আওয়ামী লীগের মনোনয়নে 14 দল শরিক গণতন্ত্রী পার্টির একাংশ সভাপতি মণ্ডলীর সদস্য কানন আরা এরই মধ্যে সংরক্ষিত মহিলা এমপি হয়েছেন।
যদিও আরো কয়েকটি সংরক্ষিত মহিলা আসনের প্রত্যাশাও ছিল শরিক দলের, এজন্য আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টাও চালান নেতারা। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন শেষ হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণের সময় দু একটি মন্ত্রিত্ব পাওয়ার আশাও পূরণ হয়নি শরিকদের। বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন ধারাবাহিকতায় 2005 সালে 15 জুলাই অআনুষ্ঠানিকভাবে 14 দল গঠন হয়। দুর্নীতি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন সহ 23 দফা কর্মসূচিকে প্রাধান্য দিয়ে এই জোটের যাত্রা শুরু। একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের অঙ্গীকারও ছিল একই জোটের। তবে 2008 ও 2014 সালে নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সহ মহাজোট সরকারের জোট শরিকদের কয়েকটি মন্ত্রিত্ব দেওয়া হলেও 2018 সালের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ অনেকটাই একলা চলো নীতিতে চলছে। ফলে 2019 সালে তৃতীয় দফায় গঠিত সরকারের পর এবার চতুর্থ মেয়াদে সরকারের মন্ত্রিপরিষদের শরিক দলের কোনো নেতার ঠাঁই হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।